ওরা তো বিকিনি তো দূরের কথা, মানে উপরে টপও পরে না। ওরা অবশ্যই এমন কোনো জায়গায় আমাকে বিকিনি পরাবে যেখানে সব মেয়েরা বিকিনিই পরে আছে, সেটা আমরা কাপড় পরলেও হয়, কাপড় না পরলেও হয়। 65টারও বেশি দেশের সাথে লড়াই করতে আমি মিশরে যাচ্ছি, ইজিপ্টে। আমার ন্যাশনাল ডিরেক্টর বলেছে যে তুমি বিকিনি পরে প্র্যাকটিস করবা। দর্শক, বিনোদন আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রতিবারের মতো এবারও আছেন একজন স্পেশাল গেস্ট, আর আজকে স্পেশাল গেস্ট হিসেবে আছেন মিস বাংলাদেশ ইকো 2026 বিজয়ী অ্যাভিলা। কথা বলবো তার সাথে। অ্যাভিলা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনাকে দেখে খুব ভালো লাগছে এবং বেশ সুন্দর লাগছে, কারণ চমৎকার একটি মুকুট আপনি পরে আছেন। এই মুকুটের আসলে পিছনের গল্পটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। মুকুটের পিছনের গল্পটা, আমি এবার এই বছরের 2026-এর মিস ইকো বাংলাদেশ হয়েছি। অ্যান্ড ইউজুয়াল যেগুলো প্যাজেন্টে হয়, যেভাবে করে কম্পিটিশন হয়, আমারও ঠিক সেভাবেই হয়েছে। হয়তো আমাদের কম্পিটিশনটাকে টেলিভিশনে ওভাবে করে দেখানো হয়নি, আই ডোন্ট নো ওয়াই, বাট ইন্টারন্যাশনালি এবার আমি যাচ্ছি 65টারও বেশি দেশের সাথে লড়াই করতে। আমি মিশরে যাচ্ছি, ইজিপ্টে। আমার জার্নি শুরু হবে মে মাসের 13 থেকে মে মাসের 22 পর্যন্ত। গ্র্যান্ড ফিনালে মে মাসের 22-এ, 23-এ ইনশাল্লাহ আমি দেশে ফেরত চলে আসবো। বিশাল একটা জার্নি। এবং শুরুতে জানতে চাই আসলে এই এই প্রতিযোগিতার সাথে অংশগ্রহণ করার পিছনে রহস্যটা কি, মানে এই দিকে কেন আপনি ধাবিত হচ্ছেন? ইচ্ছা পোষণটা আসলে কোথা থেকে? চাচ্ছিলাম, ছোটবেলা থেকেই একটা মানুষের উইশ থাকে, আমার ছোটবেলা থেকেই উইশ ছিল যে আমি একটি প্যাজেন্ট কুইন হব অ্যান্ড একটি প্যাজেন্টের বিজয়ী হব। এইবার আমার কাছে সুযোগ ছিল অ্যান্ড সব ধরনের রিসোর্সেস ছিল প্যাজেন্ট কুইন হয়ে যাওয়ার জন্য। সো আমি জাস্ট সেটা করে ফেললাম। এই তো চেষ্টা করলাম, চেষ্টা হয়ে গেল। করলাম, হয়ে গেল। চেষ্টা শুধু আজকেই করিনি, আসলে চেষ্টা অনেক বছর থেকে করে এসেছি। অনেক বছর আমি কিন্তু লাক্স থেকে নিয়ে মিস ওয়ার্ল্ড থেকে নিয়ে সব কিছুতে 2000 মনে হয় আজ থেকে আরও 12 বছর আগের থেকে নিয়ে আমি কিন্তু অনেকবার অ্যাপ্লাই করেছি, অনেকগুলো বিউটি প্যাজেন্টে অ্যাপ্লাই করেছি। এবং অনেকগুলো বিউটি প্যাজেন্টে অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু প্রত্যেকবার সিলেক্ট হতাম, কিন্তু কোনোবার হতো যে আমার পারিবারিক সমস্যা, আমার দেশে আমি নেই, বা আমি তো বাসার বড় মেয়ে, তো আমার রেসপন্সিবিলিটি ছিল অনেক, আমার বাবা মারা গিয়েছিল। তো আমার সব ধরনের সমস্যার কারণে আমি কোনোভাবেই সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড পর্যন্ত যেতে পারতাম না। এক্সাম থাকতো, রেসপন্সিবল ছিলাম, সো পারিনি। বাট এবার এক্সাম নাই, সো এই জন্য এবার পেরেছি। সব ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে 12 বছরের জার্নি আজ মানে সফল হয়ে গেল আপনার। তো আসলে এই অনুভূতিটা, যখন মাথায় মুকুটটা আসলে পরানো হলো, সেই সময়ের অনুভূতিটা আসলে কেমন ছিল? এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আমার যতবারই আমি মাথায় মুকুটটা পরি, আমি কিন্তু মাথায় মুকুট কখনো পরিনি যতদিন না আমি এরকম একটা পজিশনে গিয়েছি যেখানে আমি মুকুটটার সম্মান রাখতে পারবো। ততদিন আমি ওয়েট করেছি মুকুটটার জন্য। অ্যান্ড এই মুকুটটার জন্য যে ওয়েট করার সময়টা, এটাও কিন্তু অনেক দীর্ঘকাল। এটা কিন্তু 1-2 দিনের না, যুগ। একটা 12 বছর ইজ আ যুগ না, অনেক যুগ ওয়েট করে আমি যে মুকুটটা যখন পরেছি, আমি প্রথমত 1 মাস তো ঘুমাতে আর খাইতেই পারি নাই, কারণ এত এক্সাইটমেন্ট কাজ করেছে ভিতরে। বাটারফ্লাই মানুষ যেটা বলে, অ্যাকচুয়াল বাটারফ্লাই আপনার ফিল হবেই যখন আপনি এরকম ধরনের কোনো একটা জিনিস অ্যাচিভ করবেন যেটা আপনি সারা জীবন ধরে অ্যাচিভ করতে চেয়েছেন, আর আপনি জাস্ট পেয়ে গেলেন ওটা। সো ওই টাইমটাতে কিন্তু মোমেন্টটা খুবই সাটল মনে হয় যে হয়ে গেল জাস্ট, কিন্তু এই যে চাওয়াটা, আপনার আকাঙ্ক্ষা, একটু একটু করে ভিতরটা আপনার জ্বলছে এটা পাওয়ার জন্য, এই যে কষ্টটা প্রতিদিন করেছেন। অ্যান্ড আমার তারপরে যখন পেয়েছি, আমার মনে হয়েছে যে আমি যখন সাইন করেছি, আমাদের একটা MOU সাইন করতে হয় যে ইয়াস আমি মিস বাংলাদেশ হলাম, যখন সাইন করেছি তখন থেকেই যে আমি, আমার ভিতরে যে অনুভূতিটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমার মধ্যে মোর রেসপন্সিবল ফিল করতে আমি শুরু করেছি। আমার মনে হচ্ছে যে নর্মাল থেকে আমি একটু এক্সট্রা অর্ডিনারি হয়ে গেলাম। এই যে এখন আপনি এই মুহূর্তে মিস ইকো বাংলাদেশ, তো সেই দিক থেকে জানতে চাই এই বাংলাদেশ নিয়ে আসলে আপনার স্বপ্নটা কি? প্রথমত আমি বলতে চাই যে ইউজুয়ালি মানুষ বাংলাদেশের একটা প্ল্যাটফর্মে সাকসেসফুল হয়ে বিদেশে যাওয়ার প্ল্যান করে।
আমি কিন্তু বিদেশে অলরেডি স্ট্যাবলিশ হয়ে, যারা আমাকে আগের থেকে চেনে, বিদেশে অলরেডি স্ট্যাবলিশ হয়ে বাংলাদেশে এসেছি। তার মানে আমি বলতে চাই যে আমার বাংলাদেশের প্রতি আসলে যে কতটুকু ভালোবাসা, এটা এই জায়গাটার মধ্যেই আমি অলরেডি প্রুভ করেছি। আমি বাংলাদেশে ফেরত আসার পরে আমাকে মানুষ অনেকবার জিজ্ঞেস করেছে যে তুমি তো পারতে, তোমার স্ট্যাবলিশড একটা ক্যারিয়ার হয়ে গিয়েছিল দেশের বাইরে অ্যাজ আ ডিজে, বাট তুমি কেন বাংলাদেশে ফেরত আসলে? সো বাংলাদেশ নিয়ে আপনি যে বলেছেন আমার স্বপ্নটা কি, প্রথমত তো হচ্ছে বাংলাদেশ থেকে যে মানুষগুলো আমরা বিদেশে যাই, আমরা কিন্তু যাই আমাদের পরিবেশটা সুন্দর না দেখে। সো বাংলাদেশের পরিবেশটা যদি আমি আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্যের মাধ্যমে আমি যদি বাংলাদেশের পরিবেশটা অনেক সুন্দর করে গড়ে তুলতে পারি, তাহলেই তো আমার দেশের মানুষের আর বিদেশ যেতে ইচ্ছা করবে না, আমার দেশটাই বিদেশ হয়ে যাবে। আপনি কি মনে করেন কিনা যে আসলে বাংলাদেশের যে পরিবর্তন, মানে বাংলাদেশের যে অবস্থা, এটাকে পরিবর্তন করে আসলে বাইরের উন্নত কান্ট্রির মতো যে লুক, সেটা নিয়ে আসা পসিবল? আমি অবশ্যই এটাতে বিশ্বাসী, কারণ আমি অনেক হিস্ট্রি রিসার্চ করেছি। যেরকম আপনি যদি দুবাই ধরেন, সিঙ্গাপুর ধরেন, আমাদের মালয়েশিয়া ধরেন, এরা সবাই কিন্তু, ইফ আই এম নট রং, আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছে নিয়ার অ্যাবাউট তাদের আগে পরেই তাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছে। আমরা পিছে কেন রয়ে গিয়েছি? কোনো এক কারণে হয়তো রয়ে গিয়েছি, কিন্তু তার মানে এই না যে এটা ইম্পসিবল। দুবাইয়ের মতো মরুভূমিতে যদি এত বড় একটা বুর্জ খালিফা উঠে যেতে পারে, আমাদের দেশ তো এত উর্বর, আমাদের দেশে কি উঠতে পারে না? অবশ্যই পারে, আমাদের দেশে সব হওয়া সম্ভব। আচ্ছা, আমি জানতে চাই, যারা আসলে সাধারণত এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এদেরকে নিয়ে অনেক আসলে বিতর্কিত, মানে বিতর্কের সম্মুখীন হতে হয় এই ধরনের প্রতিযোগীদের। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে যখন তারা যায়, তাদের পোশাক আশাক নিয়ে অনেক সমালোচনা হয়, এবং বিগত দিনেও দেখেছি। এবং আপনিও যেহেতু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, অবশ্যই আপনাকে এই ধরনের পোশাক পরতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি এই চ্যালেঞ্জটাকে কিভাবে মোকাবেলা করবেন? প্রথমত আমি বলতে চাই যে দেখেন, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কান্ট্রি ওয়াইজ কিন্তু আমাদেরকে ডিভাইড করা হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড। আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে দেখেন, ওরা কিন্তু পোশাক নিয়ে এত হেডেক দেখায় না। আমরা কিন্তু থার্ড ওয়ার্ল্ড, আমাদের কেন এত হেডেক? আমরা কেন পিছিয়ে আছি? কারণ আমাদের এত মাথা ব্যথা দেখেই আমরা পিছিয়ে আছি। সো এই মাথা ব্যথাটা ছোট ছোট জিনিসে না করে, মাথা ব্যথাটা আপনারা করুন আপনাদের পরিবেশ কেন দূষণ করছেন, বা আপনারা জায়গা মতো কেন ময়লা ফেলছেন না, আপনারা কেন সুন্দর মতো বিহেভ করছেন না, বা নিজেকে সেলফ টট করছেন না, এডুকেটেড করছেন না, আপনারা কেন বিজনেস মাইন্ডেড হচ্ছেন না চায়নার মতো। এই জিনিসগুলো নিয়ে এত আপনাদের সময় কিভাবে হচ্ছে যে আপনি শুধু কাপড় নিয়ে পড়ে আছেন, আপনি বিজনেস নিয়ে চিন্তা করতে পারছেন না? আমাদের এত বড় পপুলেশন, আমরা কেন এগুলো করছি না? সো আমি মনে করি যে এইটা আসলে মানুষের পারসিপশন অ্যান্ড মেন্টালিটি। অ্যান্ড আমি মনে করি যে কারো পারসিপশন অ্যান্ড মেন্টালিটি যদি ওয়ার্ল্ডের সাথে আগিয়ে না যায়, আমি তো তার জন্য পিছায় পড়ে থাকবো না, তাই না? আমি তো আগাতে চাই। সো আমি তো আমার দেশকে নিয়ে আগাতে চাই। দেশ যতটুকু সব মানুষের, অতটুকু আমারও। আমি যদি এই মুকুটটা পরে থাকি রেসপন্সিবিলিটির সাথে, আমি আসলেই দেশের জন্য কিছু করার জন্য কিন্তু নিজের থেকে পদক্ষেপ নিয়ে এখানে বসে আছি, কারণ আমি করতে চাচ্ছি। সো যাদের আসলে এগুলো নিয়ে সমস্যা হচ্ছে, তাদের এতটুকু আমার প্রশ্ন তাদের কাছে, তাদের এই সময়টাই কোত্থেকে হচ্ছে যে তারা এই জিনিসগুলো নিয়ে গবেষণা করার টাইম পাচ্ছে? অ্যান্ড অন্য জিনিসগুলো নিয়ে আমাদের যে আরও জিওগ্রাফিক্যাল প্রবলেম আছে বা দেশের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, ওগুলো সলভ করার জন্য তারা চেষ্টা করছে না কেন? তাদের শুধু ড্রেসটা নিয়েই কেন পড়ে থাকতে হবে? এত পিছিয়ে কেন থাকতে হবে বাংলাদেশ? কোনো প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য বিকিনি ড্রেস পরাটা কোনো দোষের কিছু না, আপনি মনে করেন কিনা? সত্যি কথা বলতে আমি লাইফে কখনো বিকিনি পরি নাই, অ্যান্ড বিকিনি আমি জানি এবার আমার পরতে হবে। আমাকে ইনফ্যাক্ট আমার ন্যাশনাল ডিরেক্টর বলেছে যে তুমি বিকিনি পরে প্র্যাকটিস করবা, অ্যান্ড আমি এখন পর্যন্ত বিকিনি আসলে পরতেই পারতেছি না, বিকজ আমি একটু শাই ফিল করি এই বিষয় নিয়ে। কিন্তু যারা কমফোর্টেবল যেই কাপড় পরে, তারা তাদের মতো করে কমফোর্টেবল হতেই পারে। আমি কমফোর্টেবল না, সেটা আমার চয়েস। কিন্তু যদি এরকম ধরনের কোনো কম্পিটিশনের রিকোয়ারমেন্ট থাকে যে আমার পড়তেই হবে, ওই এনভায়রনমেন্টটাও কিন্তু ওই প্যাজেন্টগুলো ক্রিয়েট করে দেয়। ওরা কিন্তু আমাকে এরকম না যে কোনো এমন একটা কনজারভেটিভ কোনো একটা লোকেশনে নিয়ে যায়, বলবে আবিলা এখানে বিকিনি পরে দাঁড়ায় থাকো। ওরা অবশ্যই এমন কোনো জায়গায় আমাকে বিকিনি পরাবে যেখানে সব মেয়েরা বিকিনিই পরে আছে। সো সেটা যদি কোনো একভাবে ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়ে ওটা কোথাও পোস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, সেটা তো যারা ব্যক্তি কোনো দেখছে সেই ভিডিওগুলা, সে কিন্তু তার ঘরে বসে কাপড় পরে দেখছে বা কাপড় ছাড়া দেখছে, আমি কিন্তু তাকে জাজ করতে যাচ্ছি না। সো আমি যেহেতু
কিন্তু তাকে জাজ করতে যাচ্ছি না, যে যার মতো তার লাইফটা লিড করুক না, কারো তো আমি মনে করি না জাজ করার কোনোভাবে অধিকার। তার মানে এই ব্যাপারে আপনার কোনো অসুবিধা নাই? আমার কারো কোনো ব্যাপারে অসুবিধা নাই। আপনারা যদি দেখেন ইউএসএ তে ফ্রি দ্য নিপল করে হেঁটে বেড়ায়, হ্যাঁ, ওরা তো বিকিনি তো দূরের কথা, মানে উপরে টপও পরে না। সো আমি কি এখন যে ওদেরকে বলে বেড়াবো যে আপনি কেন টপ পড়তেছেন না? ওর ইচ্ছা, ওর বডি, ও দেখাবে। আমরা, যেহেতু আপনি একজন বাংলাদেশি মেয়ে এবং আপনি বাংলাদেশকে প্রেজেন্ট করতেই যাচ্ছেন এবং সেখানে গিয়ে হয়তো আপনি বিশ্বের বেশ কয়েকটা কান্ট্রির মেয়েদের সাথে হাঁটবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা সময় পর আপনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে এবং বাংলাদেশে যখন ফিরে আসবেন, বাংলাদেশের জন্য যখন কাজ করতে যাবেন, তখন কোনো বাধার সম্মুখীন হতে পারে কিনা আপনার এই ড্রেস আপটা, আমি সেটা একটু জানতে চাচ্ছি। এতদিন পর্যন্ত যারা যারা গিয়েছে তারা কিন্তু সবাই এরকম ধরনের ড্রেস আপ পরে অলরেডি বাসায় ফেরত চলে এসেছে। সো আমি তাদেরকে এখন পর্যন্ত কোনো প্রবলেম তো তেমন একটা ফেস করতে দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়া ক্রিটিসিজম যেটা রেগুলার বেসিসেই আমাদের জীবনে হয়ে থাকে, সেটা আমরা কাপড় পরলেও হয়, কাপড় না পরলেও হয়। অ্যান্ড মোস্টলি রেপ যাদের হয় তারা কিন্তু অনেক, আপনি যদি দেখে থাকেন, একদম নাকাব পরা থাকে, একদম ছোট বাচ্চা থাকে, একদম বুড়া একটা মানুষ থাকে। তো ওদের কেন হচ্ছে? ওরা কি ইন্টারন্যাশনাল মঞ্চে যেয়ে কি বিকিনি পরে আসছিল দেখে হচ্ছে? আমরা দেখে থাকি বাংলাদেশ থেকে শুরু করে দেশের বাইরে বা আন্তর্জাতিক যে প্রতিযোগিতাগুলোই হোক না কেন, প্রত্যেকটা প্রতিযোগিতায় যারা প্রতিযোগীরা অংশগ্রহণ করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং বিজয়ী হওয়ার জন্য অনেক মেয়েরাই নিজেদের বিসর্জন দিচ্ছে বা সিস্টেমেটিক্যালি দিতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো যদি আপনার সামনে আসে, আসলে আপনি কি করবেন? ইন্টারন্যাশনাল মঞ্চে যাওয়ার পরে আপনি তো আসলে দেশে জয়ী হয়ে গেছেন, দেশে জয়ী হওয়ার দেশে জন্য এরকম কিছু নিজেকে feel কতটুকু হয়নি। স্যাক্রিফাইস করতে হয়েছে? আমার নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হয়নি, কারণ আমি যেই ন্যাশনাল ডিরেক্টর আমার, সেও একজন ফিমেল। আমি যেই ইন্টারন্যাশনালি যাচ্ছি সেও একজন মহিলা। সো স্যাক্রিফাইস কার কাছে করব? মহিলাদের কাছে আমি কি স্যাক্রিফাইস করব? কিছু স্যাক্রিফাইস করার নাই। তারা এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী এবং তারা সেভাবে করেই কাজ করছে। কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রেই স্যাক্রিফাইস তো অবশ্যই করতে হচ্ছে এবং রেগুলার বেসিসেই করে আসছে, যেটাকে আমরা কাস্টিং কাউচ বলে থাকি। কাস্টিং কাউচ তো প্রচলিত শুধু যে বাংলাদেশে তা কিন্তু না, ইন্টারন্যাশনালিও আপনি যদি যতগুলো মিডিয়া বলবেন সব জায়গায় কাস্টিং কাউচ আছে। কিন্তু আমি আপনাকে এটাও বলবো যে যে কোনো একটা জায়গায় যদি খারাপ জিনিস থাকে, ভালো জিনিসও আছে, এবং আমি মনে করি যে ভালো জিনিসটাই বেশি আছে বিধায় কিন্তু যে কোনো একটা ইন্ডাস্ট্রি টিকে আছে।